ঝিলকে ফাঁসাতে গিয়ে দাদুর কাছে ধরা পড়ে উচিত শিক্ষা পেল চৈতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দাদুর কাছ থেকে ঝিলকে সরিয়ে দিতে চাইছিল চৈতি, কারণ দাদুর সাথে ঝিলের যেই সম্পর্কটা হচ্ছে সেটা একদমই চৈতি মেনে নিতে পারছে না। চৈতি তখন ভাবে ঝিলকে আর দাদু ভাইকে একসাথে থাকতে দেওয়া যাবে না। তার মধ্যেই চৈতি তখন বলে, ঝিল, এখানে তো তোমার কিছু করণীয় নেই, তাহলে তুমি শুধু শুধু এখানে পড়ে থাকবে কেন? ঝিল তখন বলে, দাদু ভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে চাই, এটাই হচ্ছে ইচ্ছা। আপনারা করুন না, আপনাদের যা যা চিকিৎসা করার আছে করুন, আমি তো এখানের এক কোনায় পড়ে আছি, অসুবিধার কি হয়েছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তারপরেই চৈতি বলে, তুমি এখানে থেকেই বা কী করবে? তুমি তো এখানে থেকে কিছু করে উঠতে পারবে না, সেই জন্যই তোমাকে বলেছি, আর তুমি দেখছি একটু বেশি বাড়াবাড়ি করছো। ঝিল বলে, আসলে আপনাকে না আমি কোনো সুযোগ দিতে চাইছি না, কারণ আপনি তো সুযোগ পেলেই আমার সাথে আবারও খারাপ ব্যবহার করার জন্য উঠে পড়ে লাগবেন, আমাকে ফাঁসাতে চাইবেন। তখনই দাদুভাই বলে, সত্যি কথা, আমি এই মেয়েটাকে চিনে উঠতে পারিনি, বারবার ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আক্ষরিক অর্থে আমি এখন বুঝতে পারছি ও না থাকলে আমি এভাবে বেঁচে থাকতে পারতাম না। অনেক দিন আগেই হয়তো আমি শেষ হয়ে যেতাম। একটা কঠিন সময়ে ও এসে আমাকে ধরেছিল, সেই সময় যে মানুষটা ধরে তার প্রতি কি আর কোনো অবিশ্বাস থাকে? ওকে আমি বিশ্বাস করি, ওর সাথে অন্যায় করেছি, আমি ভুল বুঝেছিলাম ওকে আমি, কিন্তু এখন বুঝতে পারছি ঝিল কতটা ভালো মেয়ে। সত্যি ঝিল, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ঠিক সেই মুহূর্তে ঝিল বলে, দাদুভাই তুমি এসব কি কথা বলছো? তুমি এসব কথা বলো না, আমার সামনে তুমি পড়ে যাচ্ছিলে আর তোমাকে আমি ধরবো না, সেটা কি কখনো হতে পারে? চৈতি তখন বলে, হ্যাঁ, এবার তুমি তোমার ক্রেডিট নেওয়া ছাড়ো আর এখান থেকে যাও। দাদুভাই বলে, কেন গো চৈতি? ঝিল আমাকে ভুলভাল ওষুধ খাইয়ে দিয়েছে, আমি আবারও অসুস্থ হয়ে পড়েছি, এরকমই একটা মিথ্যা অ্যালিগেশন ওর বিরুদ্ধে এবারে আনতে চাইছো, তাই না? যেহেতু ঝিল আমার কেয়ার করছে, তাই ঝিলও বুঝে গেছে যে তুমি ঠিক কতদূর কী করতে পারো, তাই তোমার ওপরেও ও আর ভরসা করে না। নিজের পিঠ বাঁচাতে গেলে ওকে এটুকু করতেই হবে। চৈতি বুঝতে পেরে যায় দাদুভাই এবারে সঠিক কথাই বলে দিয়েছে। আসলেই চৈতি ঝিলকে ফাঁসাতে চাইছিল, কিন্তু ঝিলও বুঝতে পারে বারবার করে এই চৈতি ম্যাডামই তাকে ফাঁসাতে চায়, তাই সে প্রতিবাদ করছে দাদুর কাছে থাকার জন্য। সাক্ষ্য তখন বলে, চৈতি, এইসব ঝামেলাগুলো কেন করিস বলতো? কী লাভ পাস এইসব ঝামেলা করে? কোনো কি লাভ আছে? তার থেকে বরং দাদুভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়াটাই ভালো না? চৈতি বলে, আমি কি করলাম সাক্ষ্য? এবার কি তুই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করবি? অন্যদিকে মিলি আর মিনতি দুজনা বাড়িতেই রয়েছে, আর তখনই কথা বলতে থাকে ঠাম্মি। এরপরেই শতরূপা বলে যে ওই যে টাকাগুলো, সেগুলো তো তোমাদের দেওয়ার ক্ষমতা হবে না, তাই না? টাকা অবশ্য পেলে আস্তে আস্তে নয় শোধ করে দিও, কিন্তু মিনতি বলে, অতগুলো টাকা অত জিনিসের ও আমরা কবে শোধ দিতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে আমরা তো যেটুকু পাই তাতে সংসারটা চলে যায় ঠিকই, কিন্তু বাকি সব কিছু আর পূরণ হয় না। তবে জানো তো, ঝিল খুব ভালো মেয়ে, ও না যতদিন আমাদের সংসারটাই ছিল খুব ভালোভাবে সাহায্য করতো, মেয়েটা অনেক লড়াই করেছে। এরপর শতরূপা বলে, একটা জিনিস ঠিকই, ঝিল যদি সেদিন বাবাকে না ধরতো তাহলে একটা বড়সড় বিপদ হয়ে যেত। কি বলেন মা? তখন ঠাম্মি বলে, এটা একদম ঠিক কথা বলেছ মেজ বৌমা, ঝিল যে আমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে সেটা আমি বুঝতে পারছি। মেয়েটাকে তো অনেক ভুলই বুঝেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি মেয়েটা একদম ঠিক। ও সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজের কথা না ভেবে। আমরা তো ওর সাথে খারাপ ব্যবহার করেছি বরাবরই, কিন্তু ও কত দায়িত্ব নিয়ে সব কিছু সামলেছে। মিনতি বলে, আমার মেয়ে না এরকমই, ওকে একটু ভালোবাসা দেবেন, দেখবেন ও আপনাদেরকে ভরিয়ে দেবে। মেয়েটা খুব ভালো। দেখুন, গরিব হয়ে জন্মানোটা তো কারোর অপরাধ নয়, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও মন মানসিকতা বলে একটা ব্যাপার আছে, যেটা হয়তো আর সবার থেকে কিছুটা হলেও আলাদা। আমরা মানুষকে আপন করে নিতে জানি, মানুষকে সম্মান দিই, ভালোবাসা দিই। এর মধ্যেই দাদুভাইকে নিয়ে বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেছে সবাই। তখনই দাদুভাই হাত জোর করে ঝিলের কাছে ক্ষমা চায়, কিন্তু দাদুর এই কাণ্ড দেখে ঝিল বলে, এ কি দাদুভাই, তুমি এইভাবে ক্ষমা চাইছো কেন? এটা কিন্তু তুমি অন্যায় করছো, আমি তো তোমার নাতনিরই মতো, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, এটা যে আমার দেখাটাও পাপ। দাদু তখন বলে, আসলে আমি তো চরমতম অন্যায় করেছি,
যেটা একদমই ঠিক নয়। কিন্তু সেদিন তুমি প্রমাণ করে দিয়েছো তোমার মন কত বড়। তুমি তো না চাইতেই তুমি যদি পারতে তাহলে তো না ধরতেও পারতে, কিন্তু তুমি ধরেছো আমাকে আর আমাকে সাপোর্ট দিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এরপরেই ঝিল দাদুভাইকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাড়ির প্রত্যেকটা মানুষই তো খুবই খুশি হয়। এরপরেই তখন ঠাম্মি বলে, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। জানো, তোমার জন্য চিন্তায় চিন্তায় আমি কটা রাত চোখের পাতা এক করতে পারিনি। তখন দাদুভাই বলে, সব কিছুই ঝিলের জন্য সম্ভব হয়েছে। ও যদি সঠিক সময় আমাকে হসপিটালে না নিয়ে যেত তাহলে আমি কোনোভাবেই হয়তো ফিরতাম না। তখন ঝিল বলে, থাক না দাদু, এ সমস্ত কথা বলতে হবে না। এরপর ঠাম্মি বলে, ঝিল, এখান থেকে তো এইটুকু রাস্তা, তোমরা যে আসছো আমাদেরকে বলতে পারতে ফোন করে, তাহলে খুব ভালো হতো। ঠাম্মির এই ব্যবহার দেখে ঝিলেরও খুব ভালো লাগে। ঝিল বুঝতে পারে হয়তো একটু একটু করে সব কিছু বদলাচ্ছে। তার মাঝখানে সাক্ষ্যর মা বলে, আবার তো ক্রেডিট নিতে চলে এসেছো। সাক্ষ্য তখন বলে, মা, তুমি যে কত বড় অকৃতজ্ঞ সেটা এই কথাটা বলে প্রমাণ করে দিলে। ও দাদুভাইকে ভালোবাসে, সম্মান করে। একটা মানুষকে হেল্প করেছে, বাঁচিয়েছে, কোথায় তার প্রশংসা করবে তা না করে উল্টোপাল্টা বকছো। কেন যে এই জিনিসগুলো করো বুঝতে পারি না। মানছি তোমার ঝিলের প্রতি একটা রাগ আছে, কিন্তু ঝিল যেই কাজটা করেছে, কই সেটা তো তুমি সমর্থন করছো না, উল্টে ওকে আবারও ভুল প্রমাণিত করার চেষ্টা করছো। কিন্তু দাদুভাই একটা কথা সবার সামনে ক্লিয়ার করে দেয়, ঝিল ছিল বলেই সে বেঁচে ফিরে এসেছে। তাই ঝিলকে কেউ যেন অপমান না করে, কেউ যেন কথা না শোনায়। কিন্তু কোনোভাবেই ঝিল সেটা মানতে পারছে না যে বাড়ির সবাই মেনে নিলেও সাক্ষ্যর মা ঝিলকে অপমান করছে। চৈতি কিছু বলতে গেলেও সাক্ষ্য প্রোটেস্ট করে। ঝিল বলে, চৈতি ম্যাডাম, এই ব্যাপারটা তো আমাদের পরিবারের মধ্যে, আপনি কেন এসবের মধ্যে নাক গলাচ্ছেন? আমাদের পরিবারের ব্যাপার আমরা ঠিক সামনে নিতে পারবো। আর তখন কোনো কথাই বলছে না বাড়ির কেউ। এরপর দাদুভাইও বুঝতে পারে যে চৈতি ভুল, ঝিল ঠিক।